বীরভূমের বিভিন্ন এলাকায় চন্দ্রবোরা বা রাসেল ভাইপারের আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে। নবান্নে ধান তোলার মরশুমে লাভপুর, নানু সহ একাধিক জায়গায় এই বিষধর সাপের ছোবলে বেশ কিছু মানুষের মৃত্যু হওয়ায় এখন জনমানুষের প্রবল আতঙ্ক ছড়িয়েছে। মূল সমস্যা হলো প্রকৃতির রঙে ছদ্মবেশ নেওয়ার ক্ষমতা। চন্দ্রবোরা এমন ভাবে চারপাশের মাটির সঙ্গে মিশে থাকে যে চোখেই পড়ে না, ফলে অজান্তেই মানুষের পা সাপের গায়ে পড়ে যায়, আর ঠিক তখনই ঘটে বিপদ। পাল্টা ছোবল দিলে মৃত্যুর আশঙ্কা অত্যন্ত বেশি, সেই কারণেই আতঙ্ক এখন তুঙ্গে। তবে এবছর যেন এই সাপের উপদ্রব একটু বেশি। এই বারবারন্ত কেন হচ্ছে, কেন বারবার মানুষ এই সাপের মুখোমুখি হচ্ছেন, এই বিষয়গুলি জানতে সিসিটিভি নিউজ কথা বলেছিল প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ ও ফরেস্ট রেঞ্জ অফিসারের সঙ্গে। তারা জানিয়েছেন কখন এই সাপ বেশি কামড়ায় আর কত দ্রুত চিকিৎসা পেলে রোগীকে বাঁচানো সম্ভব, সবই বিস্তারিতভাবে। চন্দ্রবোরা আতঙ্কের এই পরিস্থিতিতে দুই বিশেষজ্ঞের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে সতর্ক থাকতে হবে, কিভাবে বিপদ এড়ানো যায়, সব জানার জন্য দেখুন আমাদের পুরো ভিডিওটি। এই সাপের কামড় কিন্তু ভোর 4টে থেকে রাত সকাল 8টার মধ্যে সর্বাধিক হয় এবং এই সময়টায় বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার। দ্বিতীয় কথা, এই চন্দ্রবোরা সাপের কামড়ের যে বিষ, সে বিষ যতটুকু আমি জানি ভৌগোলিক অঞ্চল ভেদে তার তীব্রতা বা তার রাসায়নিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা খুবই হিমোটক্সিক, আবার কিছু কিছু জায়গায় পাওয়া গেছে যে তার নিউরোটক্সিক এফেক্টও আছে। এবং সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে এই কামড়ের যে শেষ মুহূর্তটা, তাতে তার খুব ক্ষিপ্র, মানে কোনো রকম ভাবে সরে আসার সম্ভাবনা খুব কম দেখা যায়। সুতরাং প্রথম কথা হচ্ছে দুটো জিনিস আমাদের ভাবতে হবে, সেটা হচ্ছে মানুষের সাথে সাপের এনকাউন্টারটা কিভাবে বা তাদের সামনাসামনি হয়ে যাওয়াটা কমাতে হবে। আর যদিও বা হতে হয় তাহলে উপযুক্ত সেক্ষেত্রে আমাদের কি বলবো, প্রোটেকশন কথাটা বলা হয়তো ঠিক নয়, নিতে হবে। তাতে এই ধরনের যেটা আমাদের ডিএফও বললেন, এই গামবুট বা ইত্যাদি নিতে হবে। কিন্তু তৃতীয় জিনিসটা যেটা সব থেকে বেশি মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে গোল্ডেন আওয়ার, মানে প্রথম ঘন্টাতেই যে করে হোক নিয়ে যেতে হবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কোনো রকম কোনো অন্য মানুষের মতামত নেওয়া চলবে না। এবং আশা করা যায় যে এখন গ্রাম বাংলাতেও এবং প্রত্যন্ত অঞ্চলেও সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনাম আছে। এবং সব থেকে বড় জিনিস, নিয়ে গেলেই শুধু হবে না, জানতে হবে যে হিমোডায়ালিসিসের সুবিধা কোথায় কোথায় আছে। এটা ডাক্তারবাবু হয়তো ভালো বলবেন, তার কারণ 7.5% ক্ষেত্রে 5 ঘন্টা দেরি হয়ে গেলে তাদের মধ্যে কিন্তু হিমোডায়ালিসিস অন্তত একবার করতে হয়েছে, এবং সেক্ষেত্রে রোগীকে সুস্থ করে তোলার জন্য তার খরচের পরিমাণটাও বেড়ে যাবে। এবার প্রশ্ন হলো, এই বছরে কেন এই ঘটনাটা খুব বেশি ঘটছে? এর বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। এক হচ্ছে ফসলের বা আমাদের এখন চাষের মানে যে রুটিন বা যে ক্রমান্বয়ে পরপর ফসল চাষ হচ্ছে, তাতে যে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু জমিতে এখন পাওয়া যাচ্ছে সারা বছর, এবং এটা আমার ধারণা। এবং তার থেকে বড় কথা যে আর্দ্রতা, জমির আর্দ্রতা যথেষ্ট পরিমাণে থাকছে, যেখানে সাপের অনুকূল জিনিস থাকছে, মানে বসবাসের অনুকূল পরিবেশ হয়তো তারা পাচ্ছে এবং বংশ বিস্তারের পরিবেশও পাচ্ছে। যেটা আরেকটা কথা, এই যে হচ্ছে এদেরকে যারা শিকার করবে, সেই ধরনের শিকারীর সংখ্যা কি কমেছে? শুধু তো সরীসৃপ নয়, অনেক পাখিও তো ছিল যারা সাপ খায়, কিন্তু তাদের সংখ্যা কি রীতিমতো কমেছে? বা এই ফসলে বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়াতে এই সমস্ত পাখি যারা এই সাপদের খেয়ে ফেলতো, তাদের সংখ্যা কি সাংঘাতিকভাবে কমে গিয়েছে? এই নিয়ে যথেষ্ট গবেষণা হওয়ার দরকার। সরীসৃপের যারা ভক্ষণ করে সাধারণভাবে, তার মধ্যে অনেক সরীসৃপ আছে, যেমন এই আপনার যেমন বলছেন কমন ব্র্যান্ডেড ক্রেট বা কোবরা জাতীয় বা আরো বৃহৎ আকার সাপ, সেগুলো কিন্তু সাধারণভাবে আমি মনে করি যে সরীসৃপ ভক্ষণ করছে, এর থেকেও বেশি হচ্ছে বিভিন্ন ধরনের পাখি, এবং যেগুলো হচ্ছে শিকারী পাখি, এবং যারা জমিতে নামে এবং মাছ, সাপ, ব্যাঙ ইত্যাদির জন্য। এবার জমিতে যদি আপনি বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেন, এই ধরনের পাখির প্রজননে ভীষণ রকমের আঘাত আসে এবং তাদের ডিমের আচ্ছাদন সেটা খুব ক্রমশ ক্ষীণ হয় এবং তার থেকে তারা মারাও যায়। তাহলে এদের সংখ্যা যদি ঠিকমতো না রাখা যায়, তাহলে কিন্তু এই ধরনের সাপের উপদ্রব কিন্তু চলতেই থাকবে। কিন্তু এটা দেখা দরকার যে জমির বাস্তুতন্ত্র এবং তার চারপাশের যে পরিবেশ, সেখানে কোনো একটা বিশেষ প্রজাতির সাপ যেটা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটাকেও তাদের ধর্তব্যের মধ্যে আনতে হবে। দ্বিতীয় কথা যেটা আমার, সেটা হচ্ছে সকাল 4টে থেকে 8টার মধ্যে এটা প্রমাণিত সত্য, এবং এর ব্যাপারে একজন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে তারা করেছেন, গবেষণা করে পাবলিশও করেছেন, যে সকাল 4টে থেকে 8টার মধ্যে ডেফিকেশন, মানে জমিতে মলত্যাগের যে অভ্যেস, সেই সময় কিন্তু ম্যাক্সিমাম এই সাপের কামড় হয়েছে। এটা বন্ধ করা দরকার।
তৃতীয় জিনিস হচ্ছে যে কোনো সময়তেই সকালের দিকে কাজ করার সময় জমিতে কোনো রকম ভাবেই গামবুট বা এই সমস্ত না করে যাওয়া যাবে না। ইদানিংকালে আমি দেখছি বীরভূম জেলায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যে এই গামবুট বিতরণের ক্ষেত্রে, সেটা খুব ভালো উদ্যোগ বলে আমার মনে হয়। আর একটা জিনিস চাষীদের বলবো যে প্রথম ঘন্টায় বা দ্বিতীয় ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি কখনো সাপের কামড় ঘটে, এই সাপের ক্ষেত্রে অন্তত কোনো রকম কোনো সুযোগ নেওয়া চলবে না, কোনো রকম কোনো বিলম্ব করা চলবে না। প্রথমেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে হবে এবং পৌঁছানোর পর সেখানে চিকিৎসা শুরু হয়ে যাওয়ার পর সব থেকে আগে খোঁজ নিতে হবে যে আরো নিকটবর্তী কোথাও যদি হিমোডায়ালিসিসের প্রয়োজন হয় সেটি কোথায় আছে, তাতেই প্রাণ বাঁচবে বলে আমার ধারণা। অন্ততপক্ষে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু এটা অলরেডি জানা আছে যে আদিবাসীদের মধ্যে এই সাপের কামড় সব থেকে বেশি, এবং তারাই সকালবের দিকটায় বেশিরভাগ সময় এই সময় জমিতে বিভিন্ন কাজের জন্য, দৈনন্দিন কাজের জন্য যান। আর একটা জিনিস হচ্ছে এই যে আপনি বললেন নেউল বা বেজি যাকে বলে, বা আপনার এই গোসাপ বা এই ধরনের সাপ, এগুলোর সংখ্যা সত্যি কথা বলতে গিয়ে সিলেক্টিভলি কমেছে। তার একটা বড় কারণ হয়তো এর সাথে কোনো মানুষের খাদ্য শৃঙ্খল জড়িয়ে আছে। এই সাপের প্রজননের ক্ষেত্রে একটা উপযুক্ত পরিবেশ পাওয়া যাচ্ছে এবং তাদেরকে শিকার করার মতো উপরের স্তরের যে শিকারী তাদের সংখ্যায় হয়তো কমছে। এবং আপনি যেটা বললেন যে অবশ্যই এই নেউল বা এই গোসাপ এই ধরনের সাপের সংখ্যা তো ভীষণভাবে কমেছে, তার কারণ আমরা অস্বীকার করতে পারি না যে কিছু জনগোষ্ঠীর মধ্যে এদেরকে শিকার করার প্রবণতা অবশ্যই আছে। দেখুন, নর্মালি চন্দ্রবোড়ার এত উৎপাত লাস্ট কয়েক বছরে হয়তো আপনারা এখানে লোকাল দেখবেন, 4-5 বছর আগেও হয়তো এতটা ছিল না। ইদানিং যে খবরটা দেখা যাচ্ছে যে এদের যে ন্যাচারাল প্রিডেটর, আমরা জানি আপনার খাদ্য চেন সবাই আমরা ছোট থেকে পড়ে এসেছি, ন্যাচারালি প্রত্যেকটা জিনিসের একটা ন্যাচারাল প্রিডেটর থাকে তার সংখ্যা কন্ট্রোল করার জন্য। কিন্তু খাদ্য খাদকের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কোথাও গিয়ে এখন নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তার যে চন্দ্রবোড়ার যে ন্যাচারাল প্রিডেটর আপনারা দেখবেন শাখামুটি, যেটাকে আমরা ব্যান্ডেড ক্রেট বলে জানি, বা নেউল ধরুন বা কিংকোবরা, এই সাপগুলো এখানে এখন প্রায় নেই বললেই চলে। আর তার মধ্যে এর একটা অ্যাডভান্টেজ হয়েছে সাপের ব্রিডিংয়ের, ডাইরেক্ট বাচ্চা, মানে যেটা আমরা বলি না সাধারণত সরীসৃপরা ডিম দেয় সেখান থেকে, তো এরা ডিরেক্ট মানে জাস্ট বাচ্চা দেয়। তো একসাথে প্রায় 20-40টা, ম্যাক্সিমাম 75টা অবধি রিপোর্টেড আছে কোথাও। তো ন্যাচারাল প্রিডেটর থাকার না থাকার জন্য হচ্ছে কি ম্যাক্সিমামগুলোই আর করে কেউ খেয়ে নিচ্ছে না এদের, মানে যা জন্মাচ্ছে বছরের পর বছর থেকে যাচ্ছে। ধরুন এবার আপনি যদি ধরেন 2টো সাপ ছিল, সেখান থেকে পরের বছর ধরছেন আপনি 40টা, সেখান থেকে আপনি রাউন্ড ফিগার করতে থাকুন কত বাড়ছে। তো আমি বলবো যে যদি কন্ট্রোল করতে হয় এর জন্য, তাহলে আমাদের যেটা পরিবেশে যেটা ভারসাম্য রক্ষার জন্য যেটা যে ব্যান্ডেড ক্রেট বা এই আপনার নেউল বা আপনার কিংকোবরা, এইসব সাপগুলোকে কেউ যাতে না মারে দেখে নিলে অবশ্যই আমাদের বন দপ্তরকে খবর দেবে। আমরা রেস্কিউ চেষ্টা করি সবসময়, আমাদের টিম থাকে অ্যালার্ট। তার মধ্যে চন্দ্রবোড়া যদি কোথাও বেরোয়, অবভিয়াসলি আমাদের খবর দিলে সেটা রেস্কিউ করে আমরা নিয়ে আসছি। কিন্তু তার থেকেও বেশি লোকজনের সচেতনতা বৃদ্ধি। আর ধান কাটার সময় যেহেতু রংটাও দেখবেন এদের প্রায় একই রকম, পাকা ধানের রং, আর এদের বোঝা যায় না, তো সতর্কতা অবলম্বন করতে হবে, গামবুট পরে একটু গেলে ভালো হয়। কেউ করে থাকে না করতে অবশ্যই আমাদের কাছে খবর নিলে আইন অনুযায়ী ব্যবস্থা তো নেওয়াই হবে। তারপর চেষ্টা করবো আমরা যতটা সম্ভব অ্যাওয়ারনেস বৃদ্ধি করা যায়।